আচ্ছা, শব্দ আর সুরের সম্পর্ক ঠিক কিরকম হয় বলুন তো? তারা একে অপরকে ছাড়া চলতে পারে না। তবে কিছু কিছু শব্দরা এক হয়ে শুধু সুর নয়, বুনে ফেলে একটা মিষ্টি সম্পর্ক। আজকের গল্পটা ওই শব্দ দিয়ে একটা মিষ্টি সম্পর্ক বোনার গল্প। শুনুন গল্প স্রোতের বিশেষ নিবেদন, লেখিকা অপর্ণা সাধুকার কলমে শব্দ যখন সুর খুঁজে পায়। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দীপ্তদীপ। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, শব্দ যখন সুর খুঁজে পায়। অঝোরে বৃষ্টি নামার আগে কলকাতার আকাশটা যেমন তামাটে হয়ে যায়, সেদিন বিকেলটাও ছিল ঠিক তেমনই। কলকাতার এক পুরনো লাইব্রেরির ভেতরে ধুলো মাখা স্তব্ধতা। জানলার উপাশে আমগাছটার পাতাগুলো অল্প হাওয়ায় কাঁপছে। অর্ক বসেছিল একদম পেছনের দিকের সেই ভাঙা টেবিলটায়। সামনে খোলা একটা হলুদ হয়ে যাওয়া ডায়েরি, কিন্তু কলমটা স্থির। গিটারের প্র্যাকটিস ছেড়েছে প্রায় বছর দেড়েক। স্ট্রিংয়ের ঘর্ষণে আঙুলের কড়াগুলো মসৃণ হয়ে এসেছে, ঠিক তার জীবনের মতোই। ধার নেই, শুধু একঘেয়েমি আছে। ঠিক তখনই দরজার কপাটে মৃদু শব্দ হলো। ভিজে ছাতাটা কোনায় রেখে ভেতরে এলো মেহুলি। ওর পরনে একটা নীল সুতির শাড়ি, চোখে হালকা করে কাজল দেওয়া, কপালে কালো ছোট্ট টিপ। মেহুলি লাইব্রেরিতে আসে নিজের উপন্যাসের চরিত্রদের একটু একা ছাড়ার জন্য, কিন্তু আজ কেন জানি তার নিজেরই খুব একা লাগছিল। অর্ক আনমনি টেবিলের ওপর আঙুল দিয়ে একটা তাল ঠুকছিল, খুব চেনা একটা তাল, কিন্তু সুরটা কোথাও গিয়ে আটকে যাচ্ছিল। মেহুলি পাশের সেলফ থেকে একটা বই সরাতে সরাতে অর্কর টেবিলের দিকে এক পলক তাকালো। তারপর খুব নিচু স্বরে প্রায় নিজের মনেই বলে উঠল, ছন্দটা তো বেশ, কিন্তু সুরটা কি মাঝপথে খেয়ে হারিয়ে ফেলল? অর্ক চমকে তাকালো। অনেক দিন পর কেউ ওর মনের ভেতর বাজতে থাকা দোলাচলটা একদম সরাসরি ধরতে পেরেছে। ও একটু থতমত খেয়ে বলল, ঠিক খেই হারানো নয়, আসলে এর পরের বাঁকটা ঠিক আন্দাজ করতে পারছি না, শব্দ খুঁজে পাচ্ছি না। মেহুলি হাসলো, নিজের ডায়েরিটা টেবিলের ওপর রেখে বলল, শব্দ তো আমার কাছে অনেক আছে, কিন্তু তাদের প্রাণ দেওয়ার মতো কোনো সুর পাচ্ছিলাম না এতদিন। ধার দেবেন নাকি আপনার ওই আটকে যাওয়া ছন্দটা? লাইব্রেরির আধো অন্ধকারে মেহুলির কথাগুলো যেন অর্কর কানে একটা নতুন সুরের মতো বাজল। ও কিছুক্ষণ চুপ করে মেহুলির শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। তারপর টেবিলের ওপর রাখা নিজের খালি ডায়েরিটার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসলো। ধার নিলে কি আর ফেরত দেওয়া যায়? সুর তো একবার কারো শব্দে মিশে গেলে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। মেহুলি একটু ঝুঁকে বসলো। তার চোখের মণিতে জানলার বাইরের বৃষ্টি ভেজা বিকেলের প্রতিচ্ছবি। সে খুব নরম গলায় পাল্টা প্রশ্ন করলো, হারিয়ে যাওয়া কি সবসময় খারাপ? হয়তো আপনার সুর আমার শব্দের হাত ধরে কোনো একটা ঠিকানায় পৌঁছতে চাইছে, যা আপনি একা খুঁজে পাচ্ছিলেন না। অর্ক এবার কলমটা হাতে তুলে নিল। টেবিলের কাছে আঙুলের টোকাটা এবার আর অসংলগ্ন নয়, বরং একটা নির্দিষ্ট তালের দিকে এগোচ্ছে। ও গুনগুন করে একটা নিচু পর্দার সুর ভাজল, যা বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধের মতো ভারী। মেহুলি কান পেতে সেই সুরটা শুনল। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে থেকে সে তার ডায়েরির পাতায় দ্রুত হাতে লিখতে শুরু করলো। হয়তো কোনো এক চেনা গলি পথ হারিয়েছে আজ অচেনা শহরে, খুঁজে পাওয়া সেই সুরের ভাজে পুরনো আমি কি ফিরতে পারি ঘরে? লেখাটা শেষ করে সে ডায়েরিটা আলতো করে অর্কর দিকে ঠেলে দিল। অর্ক লাইনগুলো পড়ল। ওর চোখের কোণে একটা চিকচিকানি খেলে গেল। 1.5 বছর পর ওর মনে হলো গিটারের সেই জংধরা তারগুলো আবার টিউন করা প্রয়োজন। অর্ক ডায়েরির পাতা থেকে চোখ সরিয়ে মেহুলির দিকে তাকালো। মেহুলি তখনও এক দৃষ্টিতে ওর প্রতিক্রিয়ার অপেক্ষায়। অর্ক খুব নিচু স্বরে লাইন দুটো আওড়ালো, পুরনো আমি কি ফিরতে পারি ঘরে? লাইনটা যেন ওর বুকের ভেতর কোথাও একটা টোকা দিল। 1.5 বছর ধরে ও আসলে নিজের বাড়ি, নিজের সুর
আর নিজের সেই পুরনো সত্তাটাকেই খুঁজে বেড়াচ্ছিল। মেহুলি যেন অজান্তেই ওর মনের ম্যাপটা এঁকে ফেলেছে। লাইব্রেরির ঘড়িতে টিকটিক শব্দটা তখন বৃষ্টির শব্দের সঙ্গে একাকার হয়ে গেছে। অর্ক হাত বাড়িয়ে নিজের গিটার কেসটা তুলে নিল হাতে। অর্কর আঙুলগুলো অভ্যেসবশতই তারের ওপর থিতু হলো। টুং করে একটা তীক্ষ্ণ শব্দ হলো। লাইব্রেরির নিস্তব্ধতায় সেই শব্দটা যেন কোনো নির্দিষ্ট বার্তার মতো শোনালো। অর্ক গিটারের কানগুলো ঘুরিয়ে আবার টিউন করার জন্য সবে হাত বাড়িয়েছে, ঠিক তখনই মেহুলি আলতো করে ওর হাতটা ছুলো। অর্ক চমকে ওর দিকে তাকাতেই মেহুলি খুব নিচু স্বরে চোখের ইশারায় চারপাশটা দেখিয়ে দিল। লাইব্রেরির অন্য কোণে এক বৃদ্ধ পাঠক চশমা নাক অবধি নামিয়ে খুব গম্ভীর মুখে বইয়ে ডুবে আছেন। অর্কর গিটারের শব্দে তিনি একবার ভ্রু কুঁচকে তাকালেন। বৃদ্ধ লাইব্রেরিয়ানও কাউন্টার থেকে কড়া নজরে তাকাচ্ছেন তাদের টেবিলের দিকে। মেহুলি ঠোঁটের ওপর তর্জনী রেখে ফিসফিস করে বলল, লাইব্রেরির এই নিস্তব্ধতার মধ্যে গিটার বাজানোটা কি ঠিক হবে? সবে বিরক্ত হতে পারে। সুরের চেয়ে এখানে নীরবতার নিয়মটাই বেশি করা। অর্ক একটু অপ্রস্তুত হয়ে হাসল। সুরের নেশেও ভুলেই গিয়েছিল যে ও কোথায় বসে আছে। ও নিচু স্বরে বলল, ঠিকই তো, এখানে শব্দ করা মানেই যেন কারো ধ্যান ভেঙে দেওয়া। মেহুলি ওর ডায়েরিটা ব্যাগে পুড়তে পুড়তে হালকা হাসল। তারপর ইশারায় বাইরের আকাশটা দেখিয়ে দিয়ে বলল, চলুন, এখান থেকে একটু দূরে গঙ্গার ঘাট। এই বৃষ্টি ভেজা বিকেলে গঙ্গার হাওয়া আর আপনার গিটার দুটোই বরং আমাদের শব্দ আর সুরকে ডানা মেলতে সাহায্য করবে। এখানে এখানে দম বন্ধ হয়ে আসছে। অর্ক গিটার কেসটা আবার বন্ধ করল। আজ আরও পিছপা হতে চায় না। মাথা নেড়ে সম্মতি জানালো। লাইব্রেরির খসখসে পুরনো কাঠের মেঝেতে মৃদু শব্দ তুলে ওরা দুজন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বাইরে বৃষ্টির তোড় একটু কমেছে, কিন্তু আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। রাস্তা দিয়ে ট্রাম যাওয়ার ঝনঝন শব্দ আর ভেজা মাটির গন্ধের মাঝে ওরা ফুটপাত ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা গঙ্গার ঘাটে নির্জন একটা কোণে গিয়ে বসলো। সামনে বিশাল গঙ্গা, ওপারে বিদ্যাসাগর সেতুর আবছা অবয়ব। বৃষ্টির ছোট ছোট ফোঁটা তখন গঙ্গায় আলপনা কাটছে। অর্ক এবার কোনো সংকোচ ছাড়াই গিটারটা বের করলো। মেহুলি ওর পাশে পাথরের ওপর ডায়েরিটা খুলে বসলো। অর্ক গিটারের তারে আঙুল ছুঁয়ে টিউনটা মেলাতেই মেহুলি ধীর গলায় ওর লেখা লাইনগুলো আবারও আওড়ালো। হয়তো কোনো এক চেনা গলি পথ হারিয়েছে আজ অচেনা শহরে। খুঁজে পাওয়া সেই সুরের ভাঁজে পুরনো আমি কি ফিরতে পারি ঘরে? অর্ক এবার মেহুলির চোখের দিকে তাকিয়ে হাসলো। তারপর গিটারের তারে এমন এক সুর তুলল যা গঙ্গার ঢেউ আর বৃষ্টির শব্দের সাথে এক অদ্ভুত মায়াজালে মিশে যেতে লাগলো। অনেকদিন পর অর্কর মনে হলো ও সত্যিই নিজের সেই হারানো ঘরে ফেরার পথটা খুঁজে পেয়েছে। ঠিক যখন সুরটা জমে উঠেছে তখনই মেহুলির ব্যাগের ভেতর ফোনটা কর্কর শব্দে বেজে উঠল। অর্কর আঙুল থমকে গেল তারের ওপর। মেহুলি ফোনের স্ক্রিনটা দেখে একটু ফ্যাকাশে হয়ে গেল। বাড়ি থেকে ফোন আসছে? অর্ক নিচু স্বরে প্রশ্ন করল। মেহুলি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আজ বোধহয় সময় নেই, আমাকে এখনই বেরোতে হবে। ওরা দুজন যখন উঠে দাঁড়াচ্ছে অর্ক দেখল মেহুলির চোখের কোণে এক টুকরো না বলা মেঘ। অর্ক নিজের গিটারটা আবার কেসের ভেতর ঢোকাতে ঢোকাতে দেখল মেহুলি দ্রুত হাতে ওর ডায়েরিটা ব্যাগে পুরছে। ওর নড়াচড়ায় এক ধরনের অস্থিরতা, যেন এই মায়াবী পরিবেশ থেকে ওকে জোর করে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গঙ্গার ধারের এই হাওয়াটা বড্ড মায়াবী, তাই না? অর্ক কেসের চেনটা আলতো করে টানতে টানতে বলল, অসমাপ্ত গানগুলো শেষ করার জন্য বোধহয় এরকম একটা বিকেলেরই খুব দরকার ছিল। মেহুলি উঠে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা ঠিক করে নিল। ওর চোখে মুখে তখন একটা চাপা বিষণ্ণতা। ও অর্কর দিকে তাকিয়ে
ম্লান হেসে বলল, আপনার গানের লাইন ধরিয়ে দিলাম, ট্রিকটা তোলা রইল, পরে কোনোদিন চেয়ে নেব। আজ উঠি। অর্ক একটু অপ্রস্তুত হয়ে হাসল। ও তখন পাথরের ওপর বসে কোলের ওপর রাখা গিটার কেসটা আলতো করে ধরে আছে। ও মাথা নেড়ে বলল, ট্রিট তো পাওনা রইলই, কিন্তু তার চেয়েও বড় পাওনা রইল ওই অসমাপ্ত অন্তরাটা। ওটা ছাড়া সুরটা যে বড্ড একা। মেহুলি আর কোনো কথা বাড়ালো না, শুধু একবার মাথা নিচু করে বিদায় জানিয়ে দ্রুত পায়ে ঘাটের সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। অর্ক একা বসে রইল গঙ্গার পাড়ে। ওর চারপাশটা হঠাৎ খুব নিস্তব্ধ হয়ে গেল। শুধু গঙ্গার ঢেউয়ের ঝপাঝপ শব্দ আর দূরে কোনো লঞ্চের ভোঁ শোনা যাচ্ছিল। ট্রিটটা তোলা রইল। মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। অর্ক রোজ সেই লাইব্রেরিতে যায়, কিন্তু মেহুলির দেখা নেই। একটা দিন যেন একটা দীর্ঘস্থায়ী সুরের মতো টেনে টেনে কাটছে। অর্ক নিয়ম করে প্রতিদিন বিকেলে সেই পুরনো লাইব্রেরিতে গিয়ে বসে, ঠিক সেই পেছনের দিকের জানলার ধারের টেবিলটা, যেখানে প্রথমবার মেহুলি এসে ওর নিস্তব্ধতা ভেঙেছিল। সেই একই ধুলো মাখা বইয়ের গন্ধ, লাইব্রেরিয়ানের চশমার ওপর দিয়ে সন্দেহী চাহনি, আর জানলার ওপাশে আম গাছটার পাতায় বাতাসের খেলা, সবই এক আছে। শুধু পাশের চেয়ারটা খালি। অর্ক রোজ একরাশ আশা নিয়ে গিটার কেসটা পাশে রাখে, ডায়েরিটা খোলে, কিন্তু মেহুলি আসে না। লাইব্রেরির সেই গুমট স্তব্ধতা এখন অর্কর কাছে অসহ্য মনে হয়। ও মাঝে মাঝে আনমনে ডায়েরির পাতায় মেহুলি লিখে দিয়ে যাওয়া সেই শেষ 2 লাইন পড়ে। খুঁজে পাওয়া সেই সুরের ভাঁজে পুরনো আমি কি ফিরতে পারি ঘরে। অর্ক ভাবে, মেহুলি কি সত্যিই ঘর খুঁজে পেল, নাকি পথ হারালো অন্য কোনো শহরে। 1 সপ্তাহ আগে গঙ্গার ঘাটে মেহুলির ফোনের সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা অর্কর চোখের সামনে বারবার ভেসে ওঠে। কোনো একটা বড় বাধা কি মেয়েটাকে আটকে দিল? 7ম দিনের মাথায় লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। বৃদ্ধ লাইব্রেরিয়ান ঘন্টা বাজিয়ে সবাইকে বেরোনোর ইঙ্গিত দিচ্ছেন। অর্ক দীর্ঘশ্বাস ফেলে গিটার কেসটা কাঁধে তুলে নিল। আজ আর ও লাইব্রেরির ভেতর অপেক্ষা করতে পারল না। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওর মনে হচ্ছিল হয়তো আর কোনোদিনই সেই নীল শাড়ি আর ম্লান হাসির মেয়েটাকে দেখতে পাবে না সে। ফুটপাতে এসে দাঁড়াতেই অর্ক দেখল আবার আকাশটা সেই 1 সপ্তাহ আগের মতো তামাটে হয়ে এসেছে। অঝোর বৃষ্টির পূর্বাভাস। ও রাস্তার ওপারে চায়ের দোকানের দিকে পা বাড়াবে, ঠিক তখনই ভিড়ের মধ্যে একজনকে দেখে ওর বুকটা ধক করে উঠল। রাস্তার উল্টো দিকের মোড়ে একটা হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। ট্যাক্সির দরজা খুলে যে নামলো তার পরনে নীল শাড়ি নেই, চোখে সেই চাহনিটাও নেই, বদলে একরাশ ক্লান্তি আর চোখে মুখে গভীর উৎকণ্ঠা। সে মেহুলি, কিন্তু ওর হাতে কোনো ডায়েরি নেই, বরং হাতে ধরা একটা ওষুধের প্রেসক্রিপশন আর কিছু ফাইলের ব্যাগ। ও অর্ককে দেখতে পায়নি, দ্রুত পায়ে পাশের নার্সিং হোমটার দিকে এগিয়ে যাচ্ছে। অর্ক এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। 1 সপ্তাহের অপেক্ষার পর মেহুলিকে এভাবে দেখবে ও ভাবেনি। ওর মনে হলো ট্রিট নেওয়ার চেয়েও মেহুলির জীবনে এখন অনেক বড় কোনো ঝড় বয়ে যাচ্ছে। অর্ক রাস্তা পার হয়ে নার্সিংহোমের গেটে মেহুলির সামনে গিয়ে দাঁড়ালো। মেহুলি একটা ওষুধের লিস্ট মেলাতে মেলাতে ঘাম মুছছিল। অর্ককে দেখেও এতটাই হকচকিয়ে গেল যে হাতে ধরা প্রেসক্রিপশনটা প্রায় পড়েই যাচ্ছিল। আরে, আপনি এখানে? অর্ক একটু আমতা আমতা করে বলল, লাইব্রেরিতে 1 সপ্তাহ ধরে আপনি আসেননি,
এই এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখতে পেলাম হাসপাতালে ঢুকতে, তাই চলে এলাম। তা কেমন আছেন? মেহুলি একটা লম্বা শ্বাস ফেলে দেয়ালের দিকে হেলান দিল। আছি কোনো মতে। গত 7 দিন ধরে নার্সিংহোম আর ওষুধের দোকান করছি। আপনার থেকে ট্রিট নেওয়ার কথা ছিল, উল্টে আমি নিজেই উধাও হয়ে গেলাম। বাড়িতে কি হয়েছে? অর্ক সরাসরি জিজ্ঞেস করলো। বাবা, ওই যে গঙ্গার ঘাটে বসে থাকাকালীন ফোনটা এলো, তারপর থেকে সব উলটপালট। হার্ট অ্যাটাক, আজ ছুটি দিচ্ছে, তাই বিল মেটাতে দৌড়াচ্ছি। দিন ওটা আমাকে, আমি কাউন্টারে গিয়ে দেখছি। আপনি একটু ওই বেঞ্চটাতে বসুন তো। না না, ঠিক আছে, আমি করে নেব। মেহুলি, জেদ করবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনই মাথা ঘুরে পড়ে যাবেন। অর্কর গলায় এবার একটু শাসনের সুর। মেহুলি আর আপত্তি করার জোর পেল না। ও চুপচাপ প্লাস্টিকের চেয়ারটায় বসে পড়ল। অর্ক বিল মিটিয়ে ফিরে এসে দেখল মেহুলি মাথা নিচু করে নিজের হাতের নখ খুঁড়ছে। অর্ক পাশে বসে নিচু স্বরে বলল, লিখছেন কিছু, নাকি কলম ও ছুটিতে? হাসপাতালে আর যাই হোক, লেখালেখি হয় না অর্কবাবু। এখানে শুধু সেলাইন আর ওষুধের গন্ধ। আমার ডায়েরিটা গত 7 দিন ব্যাগের তলায় পড়ে আছে, একটা বারও বের করার সুযোগ পাইনি। আমি রোজ লাইব্রেরিতে গিয়েছি, আপনার অপেক্ষায় বসে থাকতাম। আপনার ওই দুটো লাইন ছাড়া সুরটা ঠিক জমছিল না। অপেক্ষা করাটা বড্ড বোরিং কাজ, তাই না? বিশেষ করে আমার মতো একজনের জন্য, যে কোনো খবর না দিয়ে গায়েব হয়ে যায়। বোরিং নয়, একটু খালি খালি লাগছিল, এই যা। অর্ক সহজভাবে বলল, বাবা এখন কেমন আছেন? ভালো, তবে অনেক নিয়ম মেনে চলতে হবে এখন। বাড়িতে গেলে বুঝবো কতটা সামলাতে পারছি। মেহুলি উঠে দাঁড়ালো। আজ উঠি অর্কবাবু, অ্যাম্বুলেন্স চলে আসবে একটু পরে। হ্যাঁ নিশ্চয়ই। আমি কি একটু সাহায্য করব, মানে বাড়ি অবধি পৌঁছে দেওয়া বা অন্য কিছু? না, আমার ভাই আসছে, অসুবিধা হবে না। মেহুলি যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পরশু বিকেল 4টে নাগাদ কি আপনি লাইব্রেরিতে থাকবেন? হ্যাঁ থাকবো। চেষ্টা করবো একবার যাওয়ার। বাবা ঘুমোলে যদি ঘন্টাখানেকের জন্য বেরোতে পারি, তখন না হয় ট্রিটটা হবে। ট্রেড নিয়ে ভাববেন না, আপনি এলেই হবে। আসি তাহলে। মেহুলি দ্রুত হাসপাতালের ভেতর ঢুকে গেল। অর্ক দেখল মেহুলি একবারও পেছনে ফিরে তাকালো না। পরশু বিকেল 4:10 অর্ক লাইব্রেরিতে গিয়ে বসল। আজও আবহাওয়াটা গুমোট, তবে বৃষ্টি নেই। অর্ক গিটারটা আনেনি, কারণ ও জানে কথা বলাটা বেশি জরুরি। ঠিক 4:15 সময় মেহুলি এলো। পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ, চোখে মুখে গত 2 দিনের ধকলের ছাপ স্পষ্ট। এসেই ও ধপ করে অর্কর উল্টো দিকের চেয়ারটায় বসে পড়ল। বড্ড দেরি হয়ে গেল না? ঠিক আছে। আপনার বাবা এখন কেমন আছেন? আগের চেয়ে স্থিতিশীল, তবে মানুষটা বড্ড জেদি। আবার নিয়ম করে ওষুধ খাওয়াতেও কালঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন ঘড়ির কাঁটা মেপে চলতে হচ্ছে, কখন ইনসুলিন, কখন প্রেশারের বড়ি। অর্ক কিছুক্ষণ ওর ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে থেকে বলল, নিজের জন্য সময় পাচ্ছেন তো, নাকি ডায়েরিটা এখনো ব্যাগের তলাতেই পড়ে আছে? মেহুলি একটু ম্লান হাসল। ব্যাগ থেকে সেই নীল মলাটের ডায়েরিটা বের করে টেবিলের ওপর রাখলো। কাল রাতে ঘুম আসছিল না, তখন জানলা দিয়ে বাইরের আকাশটা দেখছিলাম। হঠাৎ মনে হলো গত 10টা দিন আমি যেন নিজের নামটাই ভুলে গেছিলাম, শুধু অ্যাটেন্ডেন্ট হয়ে বেঁচেছিলাম। তারপর কিছু লিখলেন? মেহুলি ডায়েরিটা অর্কর দিকে একটু এগিয়ে দিল। পাতাটা খোলা, সেখানে কাটাকুটি করা কয়েকটা লাইন। মেহুলি পড়তে শুরু করলো। স্মৃতির পাতায় ধুলো জমেছে, নাম না জানা কোনো অভিমানে। শব্দ কি তবে হার মেনেছে অবুঝ সুরের এই পিছুটানে? লাইনগুলো পড়ল। কোনো ভারী শব্দ নেই, নেই কোনো জটিল অলংকার, একদম সরাসরি মনের কথা। এই লাইনগুলো কিন্তু ওই আগের সুরটার সঙ্গে দারুণ যাবে। ওটা তো হারিয়ে যাওয়ার কথাই বলছিল। মেহুলি অর্কর চোখের দিকে তাকিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলো, আপনি সত্যি সত্যি রোজ লাইব্রেরিতে আসতেন? মানে কোনো কাজ ছিল না আপনার?
কাজ তো অনেক ছিল, কিন্তু আপনার ওই অসমাপ্ত কথাগুলো শেষ করার একটা তাগিদ অনুভব করছিলাম। মেহুলি মুখ নিচু করে কিছুক্ষণ নিজের আঙুলগুলো দেখল, তারপর বলল, আজ আর ট্রিট নেওয়ার মতো মানসিকতা নেই অর্কবাবু। বরং চলুন মোড়ের ওই দোকানের আদা চা খেয়ে আসি। আমার মাথাটা বড্ড ধরেছে। চলুন। অর্ক উঠে দাঁড়ালো। ওরা লাইব্রেরি থেকে নিচে এলো। রাস্তার ভিড়, বাসের হর্ন আর ট্রামের টুংটাং শব্দের মাঝখানে ওরা পাশাপাশি হাঁটতে লাগলো। রাস্তার ধারে চায়ের দোকানে ভিড় ছিল না তেমন। একটা বেঞ্চ খালি দেখে দুজনে বসলো। রাস্তার উল্টো দিকে একটা বড় হেডিংয়ে কোনো নতুন সিনেমার বিজ্ঞাপন, কিন্তু মেহুলির নজর নেই সেদিকে। ও ভাঁড়ের ধোঁয়া ওঠা চায়ের দিকে তাকিয়ে রইল। চিনি কম তো? অর্ক জিজ্ঞেস করল। মেহুলি চায়ে একটা চুমুক দিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে। এই চায়ের দোকানটা না থাকলেই আমাদের মতো সাধারণ লোকেদের মাথা ধরা সারত না। অর্ক একটু হাসলো, তারপর নরম স্বরে জিজ্ঞেস করলো, বাবা এখন কি করছেন? বাড়িতে একা? না, মা ভাই আছে, একটু সামলে দিচ্ছে। আসলে গত কদিন নিজেকে একটা যন্ত্র মনে হচ্ছিল। এই ওষুধ দাও, ওই রিপোর্ট দেখাও। লাইব্রেরিতে বসে যে গল্প লিখতাম, মনে হচ্ছিল ওগুলো যেন অন্য কারো জীবন, নিজের সাথে কোনো মিল নেই। মনে হচ্ছিল কোনো একটা জরুরি কথা মাঝপথে কেউ থামিয়ে দিয়েছে। অর্ক চায়ের ভাঁড়টা পাশে নামিয়ে রাখলো। আসলে রাগ তো তাদের উপর হয় যারা সবটা জেনেও এড়িয়ে যায়। আপনি তো জানতেনই না যে আমি আপনার জন্য ওখানে বসে আছি। মেহুলি কিছুক্ষণ চুপ করে রাস্তার ভিড় দেখল। বাসের কন্ডাক্টরের চিৎকার আর অটো রিক্সার হর্নের আওয়াজে চারপাশটা বড্ড বেশি কোলাহলপূর্ণ। ও চায়ের ভাঁড়টা হাতে নিয়ে আলতো করে বলল, রাগ না হওয়াটা বরং বেশি ভয়ের অর্কবাবু। ওতে মানুষ আরো বেশি ঋণী হয়ে পড়ে। এই এক সপ্তাহে আমি যখনই একটু সময় পেয়েছি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। ভাবছিলাম লোকটা হয়তো একা একা বসে গিটারের তারে আঙুল ঘষছে, আর ভাবছে মেয়েটা কত বড় বেঈমান। না, বেইমান ভাবিনি। শুধু মনে হচ্ছিল জীবনটা বোধহয় আপনার ওপর একটু বেশি চড়াও হয়েছে। আর বিশ্বাস করুন, আপনি না থাকলে একা একা গিটার বাজানোর কোনো মানেই হয় না। সুর তো একা হয় না মেহুলি, ওটা শোনানোর জন্য অন্তত একজন মানুষকে লাগে। আমি অতটা স্পেশাল কেউ নই, আমি শুধু আপনার গানের কয়েকটা লাইন ধরিয়ে দিয়েছিলাম মাত্র। ওই কয়েকটা লাইনই তো আমার 1.5 বছরের নীরবতা ভেঙেছে। অর্ক এবার বেশ সিরিয়াস হয়ে বলল, বাস্তববাদী মানুষরা হয়তো এটাকে নস্টালজিয়া বলবে, কিন্তু আমার কাছে ওটা ছিল অক্সিজেনের মতো। মেহুলি নিজের ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো। অক্সিজেন হোক বা না হোক, জীবনটা আপাতত কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে। যাই হোক, পরশু আবার একই সময় লাইব্রেরিতে আসার চেষ্টা করব। তবে এবার আমি একা আসবো না। মানে কাউকে সাথে নিয়ে আসবেন? না না, আমার ডায়েরিটা আর ওই এক গাদা শব্দের ডালি নিয়ে আসবো। আর চা খেয়ে মাথাটা একটু হালকা হয়েছে। অর্ক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে পরশু? হ্যাঁ পরশু। আর সেদিন কিন্তু চা নয়, ট্রিটটা আমার পাওনা রইল। মেহুলি রাস্তা পার হওয়ার জন্য পা বাড়ালো। অর্ক ফুটপাতে দাঁড়িয়ে দেখল মেহুলি ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। লাইব্রেরির সেই ধুলোমাখা টেবিল থেকে শুরু হওয়া গল্পটা গত কয়েক মাসে এক গভীর বন্ধুত্বের রূপ নিল। অর্ক তার স্টুডিওতে নতুন গানের কম্পোজিশন নিয়ে দিন রাত এক করে দিচ্ছে, আর মেহুলি ডায়েরির পাতায় পাতায় সেই সুরের জন্য শব্দ বুনে যাচ্ছে। প্রতিদিন বিকেলে অর্ক যখন স্টুডিওর কাজ সেরে লাইব্রেরিতে আসতো, মেহুলি যেন ওর সুরের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিত। অর্কর গিটারের কর্ড আর মেহুলির ডায়েরির কাটাকুটি করা লাইনগুলো একে অপরের পরিপূরক হয়ে উঠল। কিন্তু বাড়ির পরিবেশটা মেহুলির জন্য খুব একটা সহজ ছিল না। একদিন লাইব্রেরিতে মেহুলি একদম চুপচাপ। অর্ক বারবার জিজ্ঞেস করার পরেও ও খুব নিচু স্বরে বলল, বাবা আমার বিয়ের কথা ভাবছেন অর্কবাবু।
ওনার এক পুরনো কলিগের ছেলে, ব্যাংকে কাজ করে, খুব ভালো ছেলে নাকি। অর্ক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মনের ভেতর একটা চিনচিনে ব্যথা অনুভব করলেও নিজেকে সামলে নিয়ে ম্লান হাসল। ভালোই তো মেহুলি, জীবনে তো থিতু হওয়া প্রয়োজন। অর্ক যখন কথাটা বলল, মেহুলি ওর চোখের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। লাইব্রেরির সেই পুরনো টেবিলটার উপর রাখা ও ডায়েরিটা ও আঙুল দিয়ে অকারণে খুঁটতে লাগলো। আপনিও তাই মনে করেন? থিতু হওয়াটাই আসল? অর্ক একটা শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করলো। আমি মনে করার কে মেহুলি? জীবন তো আর গানের লিরিক্স নয় যে মনের মতো ছন্দ মেলানো যাবে। ব্যাংকের চাকরি, সেটেল ফ্যামিলি, সব বাবা মাই তো মেয়ের জন্য এমন একটা নিশ্চিন্ত আশ্রয় চান। মেহুলি এবার সরাসরি অর্কর চোখের দিকে তাকালো। ওর চোখ দুটো কেমন জানি জ্বলে উঠল। নিশ্চিন্ত আশ্রয়? তার মানে আমার এই রোজ লাইব্রেরিতে আসা, আপনার সুরের জন্য শব্দ খুঁজে আনা, এগুলি কি তবে স্রেফ সময় কাটানো ছিল? এর কোনো মূল্য নেই? অর্ক গিটারের ব্যাগটা একটু শক্ত করে ধরে বলল, মূল্য নেই কে বলল? এই গানটা তো আপনারই সৃষ্টি, কিন্তু বাস্তবটা তো আলাদা মেহুলি। আমার মতো একজন স্ট্রাগলিং মিউজিশিয়ানের পাশে দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত সেটা আপনার বাবা আমার চেয়ে ভালো বোঝেন। ভবিষ্যৎ মানে কি শুধুই হিসেব কষা জীবন অর্কবাবু? মেহুলির গলায় এবার একটু অভিমানের সুর। আমি তো ভেবেছিলাম আপনি অন্তত বুঝবেন যে সুর আর শব্দের এই টানটা স্রেফ শখের নয়। আপনি কি সত্যিই চান আমি এই বিয়েটা করি? অর্ক জানলার বাইরে বৃষ্টি ভেজে আকাশটার দিকে তাকিয়ে রইল। ওর খুব ইচ্ছে করছিল বলে দিতে, না মেহুলি, আপনি কোথাও যাবেন না, কিন্তু ও নিজের অক্ষমতার কথা ভেবে নিজেকে সামলে নিল। আপনার ভালো থাকাটাই আমার কাছে সব। যদি এই বিয়েতে আপনার বাবা খুশি হন আর আপনার জীবনটা গুছিয়ে যায়, তবে আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। মেহুলি হঠাৎই ডায়েরিটা সপাটে বন্ধ করলো। ব্যাগে ওটা ভরতে ভরতে ধরা গলায় বলল, আজ বুঝলাম আপনি শুধু সুরটাই ভালো বোঝেন, মানুষ চিনতে আপনার এখনো অনেক দেরি। আসি। অর্ক কিছু বলার আগেই মেহুলি দ্রুত পায়ে লাইব্রেরির দরজা দিয়ে বেরিয়ে গেল। অর্ক একা বসে রইল সেই টেবিলটায়। লাইব্রেরির নিস্তব্ধতায় তখন ওর নিজের হার্টবিটটাও যেন একটা বেসুরো তালের মতো শোনাচ্ছিল। ও বুঝতে পারল মেহুলিকে ও শুধু শব্দ দিয়ে নয়, নিজের সত্তা দিয়ে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা বলার মতো সাহস ওর সঞ্চয় করা হয়নি। লাইব্রেরি থেকে বেরিয়ে মেহুলি যখন ফুটপাথে এসে দাঁড়ালো, তখন বিকেলের আকাশটা বড্ড তামাটে হয়ে আছে। মাথার ভেতর অর্কর সেই কথাগুলো বারবার ধাক্কা মারছিল। ভালোই তো মেহুলি, জীবনে তো থিতু হওয়া প্রয়োজন। বাসের ভিড়ে জানলার ধারে মাথা ঠেকিয়ে মেহুলি ভাবছিল, অর্ক কি সত্যি ওকে এত সহজে অন্য কারো হাতে ছেড়ে দিতে পারে, নাকি অর্ক আসলে একটা মিথ্যে মুখোশ পরে আছে। বাড়ি ফেরার পর থেকেই মেহুলি কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেল। মা ড্রয়িং রুমে বসে বিয়ের গয়নার ক্যাটালগ দেখছেন, বাবা ফোনে কার সাথে যেন ভেন্যু নিয়ে কথা বলছেন। সবই ওর কানে আসছে, কিন্তু মনে পৌঁছাচ্ছে না। ও নিজের ঘরে গিয়ে জানালাটা বন্ধ করে দিল। টেবিলের ওপরে রাখা ডায়েরিটা খুলতেই ওর চোখে জল চলে এলো। ডায়েরির পাতায় অর্কর সুরের নোটেশন আর ওর লিরিক্সগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যেন ওদের আলাদা করা অসম্ভব। মেহুলি কলমটা হাতে নিল, কিন্তু হাতটা থরথর করে কাঁপছে। ও লিখতে চাইল অর্কর ওপর এক রাশ ঘৃণা, কিন্তু কলমের ডগা দিয়ে বেরিয়ে এলো অন্য কিছু। ও বুঝতে পারল অর্ক শুধু ওর সুরকার নয়। ও বুঝতে পারল গত কয়েক মাসে লাইব্রেরির সেই ঘুমট অন্ধকারে বসে ও আসলে কোনো গান লিখছিল না। ও আসলে নিজের মনের মানচিত্রটাই নতুন করে আঁকছিল, যেখানে অর্ক ছাড়া আর কোনো গন্তব্য নেই। মেহুলি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের জলের দিকে তাকিয়ে
বিড়বিড় করে বলল, কেন বলতে পারলে না অর্ক? কেন একবারও হাতটা ধরে আটকালে না? তুমি কি জানো না তোমার ওই ছেঁড়া গিটারের ব্যাগের চেয়েও দামি কোনো আশ্রয় আমার কাছে নেই? মেহুলি চলে যাওয়ার পর লাইব্রেরির সেই জানলার ধারের টেবিলটা যেন হঠাৎই মরুভূমি হয়ে গেল। অর্ক কতক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল ওর খেয়াল নেই। লাইব্রেরিয়ান যখন চাবির গোছা ঝনঝন করে দিন শেষ হওয়ার সংকেত দিলেন, তখন অর্ক যন্ত্রের মতো নিজের গিটার কেসটা কাঁধে তুলে নিল। রাস্তায় বেরিয়ে ওর মনে হলো শহরটা যেন বড্ড বেশি নিস্তব্ধ। ট্রাম লাইনে ক্যাচ ক্যাচ শব্দ বা বাসের হর্ন সবই যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে। অর্ক হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে পৌঁছালো, যে ঘাটে বসে মেহুলি ওকে প্রথম ট্রিট দেওয়ার কথা বলেছিল। সেই সিঁড়িগুলো আজ বড্ড বেশি খালি। অর্ক ঘাটের এক কোনায় বসে গিটার কেসটা খুলল। তারে আঙুল ছোঁয়ালো ঠিকই, কিন্তু কোনো সুর বেরোলো না। ওর মাথায় বারবার ঘুরছিল মেহুলির বলা সেই শেষ কথাগুলো। মানুষ চিনতে আপনার এখনো অনেক দেরি। আমি কি সত্যি চেয়েছি মেহুলি অন্য কারো হয়ে যাক? আমি কি সত্যি খুশি? নিজের ভেতরের উত্তরটা এবার আরও চাপা দিয়ে রাখতে পারল না। ও বুঝতে পারল এই গত এক সপ্তাহ যে অস্থিরতা ও অনুভব করেছে সেটা শুধু একটা গানের অসমাপ্ত থেকে যাওয়ার ভয় ছিল না, ওটা ছিল মেহুলিকে হারানোর ভয়। ও বুঝতে পারল কেন ও প্রতিদিন ঘড়ি ধরে লাইব্রেরিতে গিয়ে বসে থাকত, কেন মেহুলির ডায়েরির নীল মলারটা দেখলেই ওর হৃদস্পন্দন বেড়ে যেত। অর্ক গিটারটা একপাশে সরিয়ে রেখে দুহাতে মুখ ঢাকলো। আমি তো শুধু সুর খুঁজছিলাম, কিন্তু কখন যে সুরটা ওই মেয়েটার হাসির মধ্যে মিশে গেল বুঝতেই পারিনি। অর্ক বুঝতে পারল মেহুলি শুধু ওর গানের শব্দ নয়, মেহুলি ওর জীবনের সেই ছন্দ যা ছাড়া ওর অস্তিত্বটাই বেসুরো। ও বুঝল মেহুলির ওই ব্যাংকার বাবু বরের সাজানো গোছানো জীবনের চেয়ে ওর এই অগোছালো জীবনের ছত্রে ছত্রে মেহুলি কতখানি জড়িয়ে আছে। গঙ্গার বুক দিয়ে একটা লঞ্চ অন্ধকার চিরে চলে গেল। ওর দুই চোখে তখন জল আর চেদ দুটোই সমান। ও নিজেকে বলল, সুর যখন শব্দ খুঁজে পেয়েছে তখন সেই শব্দকে আমি হারতে দেব না, অন্তত নিজের মনের কথাটা না জানিয়ে তো নয়। সকাল থেকেই মেহুলিদের বাড়িতে একটা চাপা ব্যস্ততা। মা ঘরদোর গুছিয়েছেন, বাবা নিজে বাজার থেকে টাটকা ইলিশ আর মিষ্টি কিনে এনেছেন। অতনুর বাবা মা আর অতনু নিজে মেহুলিকে দেখতে আসবে। মেহুলি তার ঘরে জানলার ধারে চুপচাপ বসেছিল, পরনে একটা হালকা নীল রঙের শাড়ি যেটা মা খুব জোর করে পরিয়েছেন। কিন্তু ওর মনের মধ্যে বাজছিল অন্য এক সুর। লাইব্রেরিতে ফেলে আসা সেই অগোছালো অর্কর গিটারের টুংটাং। ড্রয়িং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অতনুর বাবা বেশ উঁচু গলায় কথা বলছেন। অতনু একটি নামী সরকারি ব্যাংকের বড় অফিসার, পাত্র হিসেবে তার দর বাজারে তুঙ্গে। অতনু দেখতে সুদর্শন, মার্জিত, কিন্তু মেহুলির মনে হচ্ছিল ওর সাথে কথা বলার মতো সাধারণ ভাষা বোধহয় ওর কাছে নেই। মা ঘরে এসে মেহুলির চিবুক ধরে একটু আদর করে দিলেন। চল মা, ওরা এসেছে, একটু শান্ত হয়ে থাকবি কেমন? মেহুলি যখন ড্রয়িং রুমে এসে বসল, অতনুর মা ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। বাহ, মেয়ে তো ঠিক প্রতিমার মতো। তা মা, শুনেছি তুমি নাকি একটু আধটু গান করো। মা পাশ থেকে উত্তর দিলেন, হ্যাঁ, ও গান শিখতো ছোটবেলায়, তবে ইদানিং ও গান লেখার দিকে বেশি মন দিয়েছে। ওর একটা ডায়েরি আছে, সারা দিন সেখানেই ডুবে থাকে। গান বাজনা তো শখের জিনিস,
আমাদের অতনুর আবার ওসবের একদম সময় নেই। সারাদিন ফাইল আর হিসেব নিয়েই থাকতে হয়। মেহুলিও বিয়ের পর ঘর সংসার সামলাবে, তারপর সময় পেলে ডায়েরি লিখবে, তাই না অতনু? অতনু ঘাড় নেড়ে সায় দিল। হ্যাঁ, কাজই হলো আসল। তবে গান শুনলে মন ভালো থাকে। মেহুলি একবার অতনুর চোখের দিকে তাকালো। সেখানে কাজের স্থিরতা আছে, দায়িত্বের ছাপ আছে, কিন্তু অর্কর চোখের সেই পাগলামি বা স্বপ্নের ঘোর নেই। ওর বাবার মনে হচ্ছিল এই মানুষটার সাথে হয়তো সংসার করা যায়, কিন্তু জীবনটা কি খুব সহজ হবে? অতনুর মা মেহুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমাদের মেহুলিকে পছন্দ হয়েছে। অতনুর বাবার তো খুবই তাড়া। আমরা চাইছি সামনের অঘ্রাণেই কাজটা সেরে ফেলতে। মেয়েটার মতটাও একবার। আরে ভাই, অতনুর মতো পাত্র হাতছাড়া করতে নেই। অতনুর বাবা আত্মবিশ্বাসের সাথে বললেন। মেহুলি মাথা নিচু করে রইল। ও বুঝতে পারছিল ওর শব্দগুলো এই হিসেবে শহরে হার মানতে শুরু করেছে। মেহুলির মাথা নিচু করে বসে থাকা দেখে অতনুর মা আবারও হাসি মুখে বললেন, কি হলো মা, তুমি তো কিছুই বলছো না? অতনু কিন্তু বেশ গান শুনতে ভালোবাসে। বিয়ের পর ও যখন ব্যাংক থেকে ফিরবে তুমি গান শুনিও, ওর ক্লান্তি মিটে যাবে। আমি এখন শুধু গান লিখি। আসলে আমার কাছে জীবনটা শুধু অঙ্কের হিসেব নয়। অতনুর বাবা কথাটা যেন ঠিক হজম করতে পারলেন না। তিনি একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সে তো ঠিকই, কিন্তু মনে রেখো মা, খাতা কলম আর সুর দিয়ে পেট ভরে না। সংসারের ঘানি টানতে গেলে একটা শক্ত খুঁটি লাগে, যেটা আমাদের অতনু। সবাই যখন অতনুর গুণগানে ব্যস্ত, মেহুলির বাবা তখন আর চোখে মায়ের ম্লান মুখটার দিকে তাকাচ্ছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। অতনুরা বিদায় নেওয়ার পর বাড়িতে একটা থমথমে নীরবতা তৈরি হলো। মা বেশ খুশি মনে বললেন, ছেলেটা কিন্তু একেবারে হীরের টুকরো। রাজ্যটো কবে রে মেহু? মেহুলি আর নিজেকে সামলাতে পারল না। ও বাবার সামনে গিয়ে দাঁড়ালো। দু চোখে তখন জল টলমল করছে। বাবা, অতনু মানুষ হিসেবে খুব ভালো হতে পারে, কিন্তু ওর সাথে আমার কোনো কথা মিলবে না। আমার কলম, আমার শব্দরা, আমার অনুভূতি, আমার শহরটা কি এইভাবেই হারিয়ে যাবে? বাবা মেয়ের মাথায় হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, অতনুর বাড়ির লোক খুবই প্রভাবশালী। তোর মা ঠিকই বলেছে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে এরকম পাত্রের প্রয়োজন। তুই আবেগ দিয়ে ভাবছিস মা, বাস্তবতা অনেক কঠিন। মেহুলি আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ও জানে ওর বাবা এখন এই বাস্তবতার দোহাই দিচ্ছেন। মেহুলির ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। মা দুবার টোকা দেওয়ার পর যখন কোনো সাড়া শব্দ পেলেন না, তখন হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকলেন। দেখলেন মেহুলি জানলার ধারে অন্ধকারে চুপচাপ বসে আছে। টেবিলের ওপর ডায়েরিটা খোলা। মা আলতো করে মেহুলির কাঁধে হাত রাখলেন। কি হয়েছে রে মেহু? সেই যে বিকেল থেকে ঘরে খিল দিয়ে বসে আছিস, কি ব্যাপার? শরীরটা খারাপ লাগছে? মেহুলি চট করে চোখের কোণটা মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। না না, এমনি একটু ক্লান্ত লাগছে। মা মেহুলির পাশে বিছানায় বসলেন। মেহুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে শান্ত স্বরে বললেন, দেখ মেহু, আমি তোর মা। তোর ওই শুকনো হাসিটা দেখে আমাকে অন্তত ভোলাতে পারবি না। অতনুর বাড়ি থেকে দেখে যাওয়ার পর থেকেই তো দেখছি তোকে কেমন অন্যমনস্ক লাগছে। ছেলেটাকে কি তোর পছন্দ হয়নি, নাকি অন্য কোনো ব্যাপার? মা, আচ্ছা, বিয়ে মানে কি শুধুই একটা ভালো চাকরি আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা? মনের মিল বা একজনের কাজের প্রতি শ্রদ্ধা, এগুলোর কি কোনো দাম নেই? দাম নিশ্চয়ই আছে রে মা, নিশ্চয়ই আছে। কিন্তু সমাজ আর সংসার তো শুধুমাত্র আবেগ দিয়ে চলে না রে। তোর বাবা তো তোর জন্য একটা সুরক্ষিত জীবন চেয়েছেন। অতনু ছেলে হিসেবে খুব ভালো, ব্যাংকে চাকরি করে,
সবাইকে ওই একঘেয়ে হিসেব কষার জীবনটাই চায় মা। মেহুলি বাধা দিয়ে বলে উঠল, আমি হয়তো এমন কাউকে চেয়েছিলাম যে আমার ভেতরের শব্দগুলোকে বুঝবে, যে সুর দিয়ে আমার নিঃসঙ্গতা ঘুচিয়ে দেবে। অতনু কি পারবে আমার ডায়েরির ওই লাইনগুলোর মানে বুঝতে? মা এবার মেহুলির ডায়েরিটার দিকে তাকালেন, তারপর মেয়ের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, মেহু, মা সত্যি করে বলতো, তোর মনে কি কেউ আছে? তুই কি ওই অর্ক ছেলেটার কথা বলছিস? মেহুলি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে রইল। ওর নীরবতাই মায়ের কাছে স্পষ্ট হয়ে উঠল। মা মেহুলির চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, অর্ক ছেলেটি গুণী, সেটা আমি খুব ভালো করে জানি রে, কিন্তু ওর সাথে জীবন কাটানো মানে তো এক অনিশ্চিত লড়াই। তুই কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মেহুলি এবার মায়ের হাতটা শক্ত করে ধরল। মা, আমি এতদিন নিজেও বুঝতে পারিনি, কিন্তু আজ যখন মনে হচ্ছে এই ঘরটা ছেড়ে অন্য কোথাও যেতে হবে, তখন বারবার শুধু ওর মুখটাই ভেসে উঠছে। ওর ওই অগোছালো জীবনটাই যেন আমার কাছে সবচেয়ে বড় আশ্রয় মনে হচ্ছে। আমি ওকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না মা। মেহুলির গলার স্বর কান্নায় বুঝে এলো। মা মেয়েকে বুকে টেনে নিলেন। কিছুক্ষণ নিস্তব্ধতার পর মা নিচু স্বরে বললেন, তোর বাবা কিন্তু খুব জেদি মানুষ মেহু। তিনি তোর ভবিষ্যতের কথা ভেবেই এই সম্বন্ধটা এনেছেন। এখন কি আর কিছু বদলানো সম্ভব বল তুই? মেহুলি মায়ের বুকের উপর মাথা রেখেই ফুঁপিয়ে উঠে বলল, জানি না মা, কিন্তু এই মিথ্যে মুখোশ পরে আমি কারোর ঘর করতে পারবো না। আমার মনের ভেতর শুধু একটা সুর বাজছে, আর সেই সুরের চাবিকাঠিটা অর্কর কাছে। মধুবনী দেবী কোনো উত্তর দিলেন না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বাইরে তখন মেঘ ডাকছে। মেহুলি খাওয়া দাওয়া ছেড়ে নিজের ঘরে খিল দিয়েছে দেখে ওর মা আর স্থির থাকতে পারলেন না। রাতে শোয়ার আগে তিনি মেহুলির বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। সুরঞ্জন বাবু তখন চশমাটা টেবিলের উপর রেখে একটা ফাইল গোছাচ্ছিলেন। মধুবনী দেবী ওভাবে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মেহুর ঘর থেকে এলে? হ্যাঁ, মেয়েটার মুখটা একবার গিয়ে দেখে এসো, যাও। মনে হচ্ছে যেন কেউ ওর ভেতর থেকে প্রাণটা কেড়ে নিয়েছে। আচ্ছা, তুমি কি সত্যি অতনুর সাথে বিয়েটা দেবে ঠিক করেছো? কেন? অতনুর মতো পাত্র পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভালো পরিবার, সরকারি ব্যাংকের চাকরি, মেহুলি সুখেই থাকবে। আচ্ছা, সুখ কি শুধু ব্যাংকের পাশ বইয়ে থাকে? মেহুলি কিন্তু কোনোদিনও দামি শাড়ি বা গয়নার জন্য আবদার করে না। ও ছোটবেলা থেকে একটু অন্যরকম। তুমি কি খেয়াল করেছো গত কয়েক মাস ও ওই অর্ক ছেলেটার সাথে বসে যখন গান লিখতো, তখন ওর চোখে মুখে যে উজ্জ্বলতা ছিল, সেটা কোথায় এখন, কোথায় হারিয়ে গেল? সুরঞ্জন বাবু কোনো কথা বললেন না, শুধু চুপচাপ শুনতে লাগলেন। মধুবনী দেবী বলতে থাকলেন, মেয়েটা আজ আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ও মুখে না বললেও ওর ভেতরের ছটফটানিটা আমি বুঝতে পারছি। ও অর্ককে ভালোবেসে ফেলেছে। তুমি তো ওর বাবা, তুমিও কি বুঝতে পারছো না যে এই বিয়েতে তিলে তিলে মেহু শেষ হয়ে যাবে? সুরঞ্জন বাবু জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বুঝতে পারছি না, এমনটা ভেবো না। আমি দেখেছি ও কি করে লুকিয়ে ওই ছেলেটার গানের ভিডিওগুলো দেখে। অর্ক ছেলেটা খারাপ নয়, তবে সুর আর গান দিয়ে সংসার চালানোটা অনিশ্চয়তার লড়াই। সংসার তো লড়াই করেই চালাতে হয়। মধুবনী দেবী পাল্টা যুক্তি দিলেন, কিন্তু মনের মানুষের সাথে লড়াই করা আর এক অচেনা মানুষের সাথে সমঝোতা করে থাকা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, তুমি কি চাও? আমাদের মেয়েটা সারা জীবন একটা আফসোস নিয়ে বেঁচে থাকুক? সুরঞ্জন বাবু এবার মুখ ঘুরিয়ে
স্ত্রীর দিকে তাকালেন। ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। তিনি মৃদু হেসে বললেন, আমি জানতাম তুমি এটাই বলবে। আসলে আমি দেখতে চাইছিলাম অর্ক আর মেহুলির টানটা কতটা গভীর। আমি অর্ক স্টুডিওতে গিয়েছিলাম। অর্ক বাড়ি ফিরে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। গঙ্গার ধারের সেই জেদটা এখন ওর বুকের ভেতর দাউ দাউ করে চালিয়ে দিচ্ছে। ও বারবার ফোনের স্ক্রিনটার দিকে তাকাচ্ছে। রাত তখন 11টা। অর্ক কাঁপা হাতে মেহুলি নাম্বারটা ডায়াল করলো। ওপাশে রিং হয়ে চলল। একবার, দুবার, তিনবার, কেউ ফোন তুলল না। অর্ক আবার চেষ্টা করলো। এবারও একই। মেহুলির ফোনের ওপার থেকে কেবল যান্ত্রিক এক নিস্তব্ধতা ফিরে আসছে। মেহুলি তখন নিজের অন্ধকার ঘরে বিছানায় উপর হয়ে শুয়ে। ওর ফোনটা বালিশের পাশে ভাইব্রেট করে চলেছে, কিন্তু ও ধরল না। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। ওর মনে এক রাস অভিমান জমা হয়েছে। এতক্ষণ পর কেন? যখন আপনাকে আমি বললাম আমার বিয়ের কথা, আপনি তো বলেছিলেন আমার বিয়ে করে থিতু হওয়া দরকার। আপনি বলেছিলেন অতনু ব্যাংকে চাকরি করে, ওর সাথে আমার জীবনটা খুব ভালো হবে। তাহলে কেন এখন ফোন করেছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই অর্ক, আর কোনো যোগাযোগ আপনার সঙ্গে রাখবো না আমি। অর্ক বুঝতে পারলো মেহুলি ইচ্ছে করেই ফোন ধরছে না। ও একটা দীর্ঘশ্বাস ফেলে মেসেজ টাইপ করতে শুরু করলো। ও জানে ফোন হয়তো ধরবে না, কিন্তু মেহুলি ওর মেসেজগুলো ঠিকই পড়বে। অভিমান করো মেহুলি, তোমার অধিকার আছে। আজ নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে নিজেকে, কিন্তু একটা কথা জেনে রেখো, তোমার ওই শব্দগুলো ছাড়া আমার সুর আজ বড্ড ছন্ন ছাড়া। কাল একবার গঙ্গার ধারে আসবে, তোমার দেওয়া ওই শেষ 4টে লাইনের সুরটা বসিয়েছি, একবার শোনাতে চাই। মেসেজটা পাঠিয়ে অর্ক ফোনটা বুকের ওপর চেপে ধরল, কিন্তু ওর মনে হচ্ছে এটাই ওর শেষ লড়াই। মেহুলি ফোনের আলোটা জ্বলতে দেখল। মেসেজটা পড়ে ওর বুকটা হু হু করে উঠল। বড্ড দেরি করে ফেললে অর্ক, বড্ড দেরি করে ফেললে। সানাইয়ের সুর আর যজ্ঞের আগুনের গন্ধে চারপাশটা ভারী হয়ে আছে। মেহুলি লাল বেনারসিতে সেজেছে ঠিকই, কিন্তু ওর মনে হচ্ছে ও যেন এক মরা নদীর ধারে দাঁড়িয়ে আছে। বারবার গায়ের ওড়নাটা দিয়ে চোখের জল মোছার চেষ্টা করছে, পাছে কেউ ওর কান্না দেখে ফেলে। মেহুলির মা আর পিসিমারা ওকে ধরে ধরে যখন মণ্ডপে নিয়ে এলেন, মেহুলি একবারও সামনের দিকে তাকায়নি। ওর মাথাটা নিচু, কারণ ও জানে সামনে একটা অচেনা মানুষ বসে আছে, যার সাথে ওর সুর কোনো দিনও মিলবে না। পুরোহিত মশাই যখন বললেন, কনে এবার বরের দিকে তাকান, শুভ দৃষ্টি হবে, মেহুলি অনিচ্ছা সত্ত্বেও কাঁপা কাঁপা চোখে মুখ তুলল। পানের পাতাটা সরাতেই ওর শরীর দিয়ে যেন এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। সামনে টোপর মাথায় বড় বেশে সেজে আছে অর্ক। ওর সেই চেনা শান্ত দুই চোখ মেহুলির দিকে তাকিয়ে হাসছে। মেহুলি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ও ভাবল এটা হয়তো ওর মনের ভুল, কিংবা কোনো সুন্দর স্বপ্ন যা একটু পরেই ভেঙে যাবে। ওর হাত থেকে পানের দুটো পাতা খসে পড়ল। ও ফিসফিস করে শুধু বলতে পারল, অর্ক বাবু, আপনি? মণ্ডপে উপস্থিত আত্মীয় স্বজনরা অবাক হয়ে দেখছিল মেহুলির এই আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি। তখনই মেহুলির বাবা পেছন থেকে এসে ওর মাথায় হাত রাখলেন। ওর চোখে তখন এক গভীর তৃপ্তি আর স্নেহের হাসি। মেহুলি বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, বাবা, বাবা, তুমি তুমি এটা কি করে করলে? তুমি তো অতনুর সাথে আমার বিয়ে ঠিক করেছিলে। বাবা মেহুলির চিবুক ছুঁয়ে মৃদু হেসে বললেন, তুই আমাকে এই চিনলি মা? ভাবলি তোর বাবা তোর চোখের ভাষা পড়তে পারে না? আমি জানতাম
অতনুর ব্যাংকের চাকরির চেয়ে অর্কর গিটারের সুর তোকে অনেক বেশি নিরাপত্তা দেবে। আমি দেখতে চেয়েছিলাম তোদের ভালোবাসাটা কতটা খাঁটি। আমি নিজেই অর্কর কাছে গিয়েছিলাম, ওকে সবটা বুঝিয়ে বলে তোদের এই বিয়ের ব্যবস্থা করেছি। আজ তোর মুখে এই হাসিটা দেখবো বলেই তো নাটকটা করতে হয়েছে। মেহুলি বাবার হাতটা জাপটে ধরে ফুঁপিয়ে কেঁদে ফেলল। অর্ক এবার নিচু স্বরে বলল, লাইব্রেরির সেই ট্রিপটা কিন্তু আমি সুদে আসলে আদায় করে নিলাম মেহুলি। এখন থেকে ডায়েরিটা আমার সুরের সাথেই থাকবে। পুরো মণ্ডপ হাত তালিতে ফেটে পড়ল। মেহুলির মা এক কোণে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছিলেন। আজ আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। যে সুরটা এতদিন অসমাপ্ত থেকে যাওয়ার ভয়ে মেহুলি সিটিয়েছিল, আজ বাবার এই ছোট্ট ইশারায় সেই সুরটা ও সারা জীবনের সঙ্গী হয়ে গেল। বিয়ের 2 মাস পরের কথা। শহরের সব থেকে বড় অডিটোরিয়ামটা আজ কানায় কানায় পূর্ণ। আলো আঁধারি স্টেজের মাঝখানে একটা নীল আলো এসে পড়েছে অর্কর ওপর। গিটার হাতে ও যখন স্টেজে এসে দাঁড়ালো, কয়েক হাজার মানুষের চিৎকারে হলটা যেন কেঁপে উঠল। অর্ক মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু সময় নিল, তারপর ভিড়ের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলতে শুরু করলো, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের অগাধ ভালোবাসার জন্য, কিন্তু আজ একটা সত্যি কথা স্বীকার করার দিন। আপনারা আমার সুরের প্রশংসা করেন, কিন্তু একটা সুর ততক্ষণ পর্যন্ত প্রাণ পায় না যতক্ষণ না তা সঠিক শব্দের ছোঁয়া পায়। অর্ক একটু হাসলো, তারপর পেছনের উইংসের দিকে ইশারা করে বলল, আমার প্রতিটি গানের প্রতিটি ছত্রে যে গভীরতা আপনারা খুঁজে পান তা আমার নয়। সেই শব্দগুলো একজনের ডায়েরি থেকে উঠে আসা, যে না থাকলে হয়তো আমার এই গিটারটা শুধুই একটা কাঠের বাক্স হয়ে পড়ে থাকতো। আমি আজ আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই আমার জীবনের আসল সুরকারকে। অর্ক হাত বাড়িয়ে দিয়ে বলল, প্লিজ ওয়েলকাম অন স্টেজ আমার স্ত্রী এবং এই গানের আসল কারিগর মেহুলি। সাদা একটা জামদানি শাড়ি আর কপালে একটা ছোট্ট টিপ পরে মেহুলি লাজুক পায়ে স্টেজে উঠে এলো। এত মানুষের সামনে ও কিছুটা কুঁকড়ে গিয়েছিল, কিন্তু অর্ক ওর হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। অর্ক দর্শকদের দিকে তাকিয়ে বলল, এই যে গানটা আপনারা এতবার শুনেছেন, এর প্রতিটি লাইনে মেহুলির ভূমিকা আমার সুরের চেয়ে অনেক বেশি। ও শুধু আমার জীবন সঙ্গিনী নয়, ও আমার কলম। আমি যখন সুর হারিয়ে ফেলি, ও তখন ওর ডায়েরির পাতা খুলে আমাকে পথ দেখায়। মেহুলি না থাকলে অর্কের কোনো অস্তিত্ব থাকতো না। পুরো অডিটোরিয়াম তখন দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। মেহুলি ঝাপসা চোখে দেখল সামনের সারিতে ওর বাবা মা বসে আছেন। তাদের চোখে আজ গর্বের জল। তারা যে সেদিন মেহুলির হাতটা অর্কর হাতে তুলে দিয়ে ভুল করেননি, আজ তার প্রমাণ গোটা শহর দিচ্ছে। মেহুলি অর্কর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, লাইব্রেরির সেই অগোছালো অর্কবাবুটা আজ বেশ গুছিয়ে কথা বলতে শিখে গেছেন তো। অর্ক হাসল এবং মেহুলির হাতটা আরও একটু শক্ত করে ধরে গিটারের শেষ তারে একটা টান দিল। সুর আর শব্দ মিলেমিশে এক হয়ে সেই রাতের আকাশটাকে এক মায়াবী রূপ দিল। এটাই ছিল ওদের দুজনের সার্থক ঘরবাতি। শুনছিলেন শব্দ যখন সুর খুঁজে পায়। গল্প পাঠে ও গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি দীপ্তদীপ। অন্যান্য চরিত্রে ছিলেন অভিক, রিনি, সঞ্চালী, পৌতুষা, অতনু এবং সায়ন। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ধন্যবাদ।